জি, পারমিশনটা আমরা দিয়ে নেই, দাঁড়ান। জি, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, কয়েকজন ভাই হাত উঠাইছিলেন, বলেন, সমস্যা নাই। জি, পারমিশন দেওয়া আছে, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম। তানজিল ভাই বলেন। স্যার কেমন আছেন? ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, হ্যাঁ, এবার। হ্যালো। জি ভাই বলেন। আমাদের আমরা যারা অল্প, আমি সৌদি প্রবাসী, তা আমরা যারা অল্প বুঝি আপনার কাছ থেকে অনেক হেল্প পাইছি। যেমন আপনি অনেক আগে থেকেই ওই জার্নাল নিয়ে কথা বলেন, ওখানে আমি কিছু টাকা রেখে আমি জি, লাভবান। জি, সুতরাং আমি আপনার সাথে থাকতে চাই। এবং এই যে 12টা শেয়ারের কথা বলছেন, এটাও ইনভেস্ট করতে চাই, অন্ধের মতো না, তারপরও আমাদের গাইড দিবেন। এখন আমি তো আপনার কোর্সেও ভর্তি হয়েছি, জি, ইনশাল্লাহ। চাইতেছি আপনি লাইভ টিমই আমাদের এরকম একটু রূপরেখা দেন, জি, ইনশাল্লাহ পথ আল্লাহ নির্দেশনা বাঁচায় দেন। রাখলে, যেটা আমরা বললাম, আর প্রবাসী ভাইদের জন্য আমরা যেটা বলবো যে যারা টেনশনে আছেন তারা ওই কাজটা করেন। প্রয়োজনে হ্যাঁ, আপনার মানে শান্তির জন্য আপনার মূল টাকাটা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে লাগান, ওইখান থেকে আপনি যেই হ্যাঁ, লাভটা হ্যাঁ, পাবেন ওইটা আপনি বিনিয়োগ করেন। তাহলে আপনার অবশ্যই মনে ইনশাল্লাহ। অন্তত এইটা শান্তি থাকবে যে আমার ক্যাপিটালটা ঠিক আছে। এইভাবে হ্যাঁ, 1 বছর যাওয়ার পর যখন আপনি নিজেই নিজেরটা ভালো বুঝবেন, তখন আমার বলতে হ্যাঁ, হবে না। তখন আপনি হ্যাঁ। বলবেন যে না রে ভাই। এখানে তো জিরো ঝুঁকি হয়ে গেল জি, ইনশাল্লাহ। জি, জি, এইটাই এই, হচ্ছে কথা, এই আর কি। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। স্যার। ইনশাল্লাহ ওকে। পাশে থাকতে চাই আপনার। ওকে। দোয়া করবেন। ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। জি বলেন। হ্যালো। ওয়াল- হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, আজিম ভাই বলি, হ্যাঁ। জি, ভাই, আমি আমি শারজা থেকে বলছি। জি বলেন। আপনিও আপনিও সম্ভবত শারজাতেই থাকেন। জি, জি, ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ আচ্ছা, ভাই, ভালো আপনি আছি। আপনি তো শেয়ার মার্কেট বা বিভিন্ন বিষয় নিয়ে বলতেছেন, ইনভেস্টের কথা, বিনিয়োগের কথা। জমির ব্যাপারে আসলে আমরা কিছু জানতে চাই। না বিশেষ করে দেখেন, আমার ইন্টারেস্ট জমির নর্মালি তো ব্যাপারে ঠিক আছে, কিছু আমরা জানতে বলে চাই। দিব। নর্মালি কথাটা হচ্ছে যে কি, দেখেন, জমি তো আমরা যদি অন অ্যাভারেজে বলি, একটা জিনিস মনে রাখবেন যে সবাই এটা জানে জমিতে বিনিয়োগ করলে কোনোদিন লস হয় না। এটা আপনি এলাকার যে মূর্খ মানুষ, হ্যাঁ, সেও আপনাকে বলবে, তাই না, যে জমিতে বিনিয়োগ জি, করলে জি, কোনোদিন লস হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা যে আজকে আপনাকে দেখাইলাম জমিতে বিনিয়োগের কিছু অসুবিধা আছে, সুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে, ধরেন যে আপনি 1 বিঘা জমি 50 লাখে নিয়েছেন, 2 মাস পরে আপনার টাকা দরকার, আপনি কি জমির 1 শতক বিক্রি করতে পারবেন? হ্যাঁ। পারবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে জমিতে ঠিক হ্যাঁ, আছে। আপনি জমি অবশ্যই কিনবেন। দেখেন, আপনি জমিও কিনবেন, আপনি ধরেন যে গোল্ডও কিনবেন। কখন আপনি কিনবেন? ধরেন যে যেখানে আপনার ওই যে প্যাসিভ ইনকাম যেটা আসতেছে, ওইটা দ্বারা আপনি জি, জি। জমি কিনবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি মূলধনটা জমি, আমি নিজে একটা কথা বলি, এখন মানুষের অভিজ্ঞতা দিয়ে তো লাভ নাই। ধরেন যে আমার একটা না, প্রপার্টি না। আছে, ওই প্রপার্টিটার দাম এখন হচ্ছে মোটামুটি 75 লাখ টাকা। এখন আমার টাকার দরকার 10 লাখ, আমি ওইটার 1 শতক বিক্রি করতে পারবো না। 7 শতাংশ জায়গা আছে যার দাম 10 লাখ, প্রায় 12 থেকে 14 লাখ করে, 75-এর উপরে যাবে। এখন আমার টাকা দরকার 10 লাখ, ওই জমি আমার কোনো ভ্যালু দিচ্ছে না। মানে আমার টাকা আছে, আমি পাচ্ছি না। চিন্তাটা করেন। আচ্ছা, আচ্ছা। এখন এই হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা বুঝতে আমি পারছি। আজকে বুঝতেছি, আজ থেকে 5 বছর আগে যখন আমি নেই তখন কিন্তু আমি বুঝি নাই। এখন আচ্ছা, আমি আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন। জি বলেন। আপনার ভিডিও দেখে আমি আইবেস্টর যে কার্ডটা ওইটাও নিয়েছি। জি, জি। ওইটার ব্যাপারে আশা করি পরবর্তীতে জানাবেন। ওইটাতে আসলে হয় কি, ধীরে ধীরে আমাদের বাঙালিদের তো একটা সমস্যা, আমরা চিন্তা করি দেশে গেলে আমরা কি করব, দেশে গেলে তখন কি হবে। তো ওই কার্ডটা আপনার একটা সুবিধা দেয় যে আপনি যদি একা বাংলাদেশেও চলে যান, ওই কার্ডের মধ্যে টাকা ঢুকাইতে পারবেন, শেয়ার কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা উঠাইতে পারবেন, দুবাইতে আসার আর দরকার নাই। মানে ওই কার্ড আপনার ওই নিশ্চয়তাটা দেয়। অথবা ওই কার্ডে যদি আপনি টাকা রাখেন, বিশ্বের যেখানেই যান, ওইটা একটা ইন্টারন্যাশনাল কার্ড হিসাবে কাজ করবে। মানে আপনি ওই খরচ করতে পারবেন, বুঝছেন কিনা। মানে আপনি আমেরিকা গেলেন, হ্যাঁ, টাকা দরকার, জি, আপনার জি, টেনশন বুঝতে নাই, ওই পারছি। কার্ডের টাকাটা আপনি আমেরিকা ব্যবহার করতে পারবেন, বাংলাদেশেও পারবেন।
এই আর কি। আচ্ছা, ওই কার্ডটা তো বানিয়ে নিয়েছি। এখন ওইটাতে কিভাবে বিনিয়োগ করব, ওই বিষয়গুলো তো আসলে ঠিক এখানে আছে, একটু ওইটা সমস্যা জটিল নেই, হলো। আমাদের ওই একটা দুবাইয়ের আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপে যান, ওইটার মধ্যে মোটামুটি দুবাই রিলেটেড অনেক কিছু দেওয়া হয়। ওই দুবাই ইনভেস্টরের একটা গ্রুপ আছে, যারা দুবাইতে থাকেন শুধু তাদের জন্য। জি, আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। জি, রাজিবুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম আজিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন। জি ভাই, আমি জানতে চাইতেছি যে আমরা যারা দুবাইয়ের বাইরে আছি, যেমন ধরেন জি ওমান, কাতার, সৌদি আরব, জি। এখান থেকে তো মানে সবাই চাইতেছি যে দুবাইতে ইনভেস্ট করব। কেন, এইটা আপনার কিভাবে সৌদিতে তো সম্ভব? আছে, তো শোনেন, সৌদিতে তো শেয়ার বাজার আছে, খারাপ না তো, ভালোই, আপনার সৌদি তো কিছু না, না। আপনি, আমি আছি ওমান। না ও ওমানেও সম্ভবত আছে, একটু দেখতে হবে। আর আপনি যদি করতে চান তাইলে শোনেন, এই যে দুবাইতে আমরা যে ডিএফএম অ্যাপসটার কথা বলি, ওইটা আপনি ডাউনলোড করবেন। ওইখানে আপনি বাংলাদেশি পাসপোর্ট দ্বারা আপনি নিবন্ধন করবেন, বুঝছেন কিনা, বাংলাদেশি পাসপোর্ট দ্বারা। তো তাহলে যেটা হবে যে, আর ওইখানে অটোমেটিক আপনার একটা এই দেশের এনবিডি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিবে। আপনি ওই অ্যাকাউন্টে টাকা নিবেন, নেওয়ার পরে আপনি ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, বুঝছেন কিনা। ওই অ্যাপসটার জি, মধ্যে কিন্তু আপনি আমি নিবন্ধন করবেন পাসপোর্ট দ্বারা, মানে যারাই ডুবার বাইরে আছেন ওইটা করতে চাইলে পাসপোর্ট দ্বারা করবেন, যেই দেশে আছে ওই দেশে আপনার হয়ে যাবে, আপনার দুবাইতে কোনোদিন আসারও দরকার নাই। আপনি বিক্রি করতে চাইলে ওইখান থেকে বিক্রি করে টাকা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অ্যাপস দিয়ে কি 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 জিনিসে বিনিয়োগ করা যায়? গোল্ড বা ওইটাতে দুবাই শেয়ার মার্কেটে যত স্টক আছে, আবার ওইখানে বন্ড আছে, ইটিএফ আছে ওইটার মধ্যেই। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো বোঝার জন্যই তো আমাদের কোর্সটা, বুঝছেন কিনা। এই যে বন্ড বললাম, আহ, ইন্ডেক্স বললাম, ইটিএফ বললাম, বুঝছেন কিনা, রিট আছে। তো এইগুলা তো একটু টেকনিক্যাল জিনিস, তো এগুলা তো আর এক শব্দে বুঝবেন না, মানে অনেক কিছু না আছে, না, মানে দুবাই শেয়ার বাজারে আমিও যা কিছু চাইতেছি বিক্রি হয় আপনাদের ওইটাতে করতে পারবেন। আমিও চাইতেছি যে আপনাদের কোর্সে ভর্তি হব। আগামী জি, 4 তারিখ থেকে ইনশাল্লাহ জয়েন করব। কিন্তু ধন্যবাদ। এইগুলা সম্বন্ধে তো আপনাদের কোর্সে যাবতীয় সবকিছু না, থাকবো। আমাদের অবশ্যই, আমরা যেটা দুবাই প্রবাসী আছে এদের জন্য স্পেশালি একটা ক্লাস আছে। তো তোর দেখেন, সারা বিশ্বে শেয়ার বাজার একই রকম, শুধু টেকনিক্যাল কিছু জিনিস আলাদা, তাই তো, আর তো কিছু না। অ্যাকাউন্ট খোলা, কিভাবে কিনবেন, কোম্পানি কোনটা, ওইটা আলাদা, কিন্তু মূল থিম একই রকম। যেমন আজকে আমরা বললাম না, যে কোনো দেশেরই আপনি যখনই শেয়ার কিনবেন, যখন এটা কম দামে থাকবে তখন কিনতে হবে, বুঝছেন কিনা। কোম্পানিটা যাচাই করে, যদি ভালো কোম্পানি হয় দীর্ঘদিন থাকবেন, নাইলে বিক্রি করে দিয়ে বের হয়ে যাবেন, এটা আর কি। ইনশাল্লাহ রাজিম ভাই, ধন্যবাদ। তাহলে আবার আগামী 4 তারিখে জি, যোগাযোগ হবে। ধন্যবাদ। ওকে। জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি আজিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই। জি আজিম ভাই, ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ। আহ, অনেক কিছু জানা হচ্ছে আপনার মাধ্যমে। জি, আমি একটা জিনিস জানতে চাই, আহ, আপনার শেয়ারের মধ্যে বিনিয়োগের পোর্টফোলিওটা কেমন, যদি এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। আর আপনার ইনভেস্টমেন্টটা শেয়ারের মধ্যে কেমন, বা কোন কোন শেয়ারের মধ্যে আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে, না, এখন যেখান এক থেকে নম্বর ভালো কথা হচ্ছে যে কি, লাভবান হতে শোনেন, পারে। এক নম্বর কথা হচ্ছে কি যে এইটা এখন আমারটা আপনি জেনে, এক নম্বর কাজ হচ্ছে যে আপনি করবেনটা কি, কথাটা বুঝেন। আমাদের যেই নর্মালি যে কোনো জায়গায় যেটা হয় কি, যে এটা কারো ব্যক্তিগত বিষয়, তারপরও আমাদের কোর্সে আমরা দেখাবো যে কোন শেয়ারটা আমার ক্রয় করা আছে, ওইটা আমার পার্সোনাল চয়েস, কথাটা বুঝেন। এখন আমি আপনাকে যেটা বলবো ওইটাতে আপনার তো বিনিয়োগ করা দরকার নাই, আমি আপনাকে প্যারামিটার গুলা বলবো যে এইটা হচ্ছে বিনিয়োগ করার প্যারামিটার। আপনার ভালো লাগলে আপনি এটা কিনবেন, না হলে আপনি কিনবেন না। যেমন আমরা উদাহরণ দিলাম, আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার বন্ধুর কাছেও আছে, একটা জমি বিক্রি হচ্ছে, আপনার বন্ধু সাহস করে নাই, আপনি করছেন, আপনি লাভবান হয়েছে, বন্ধু করে নাই। এখন আমি নিছি বলে আপনি নিবেন, এইটা হচ্ছে অন্ধের মতো বিশ্বাস, বুঝছেন কিনা, যে আমি নিছি বলেই যে আপনি নিবেন। আমার কথা হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে প্যারামিটার গুলা ঠিক করে দেওয়া। পাশাপাশি আমাদের কোর্সে আমরা 12টার মতো আপনাদের প্যারামিটার ঠিক করে দিয়ে বলবো যে এই 12টাতে আপনি বিনিয়োগ করতে পারেন। আর এই করার পিছনে কারণটা কি। তারপরেও যদি আপনার মনে হয় যে না ভাই, আমার এই প্যারামিটারে আমি এটাতে করব না, আপনি করবেন না, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। মানে আমাদের এই কোর্সটা, এই জন্য না যে আপনি বিনিয়োগ করেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনারে বোঝানো। আপনার যদি এখনো মন চায় আপনি করবেন, না চাইলে আপনি করবেন না, কথা বুঝছেন কিনা। এটা হচ্ছে মূল জিনিস। আর যেটা হচ্ছে যে আমার এই শেয়ার বাজারে আসার, আমি বলবো না যে আমার 10 বছর হয়ে গেছে, আমার জাস্ট মাত্র 1 বছর হয়েছে। কারণ আজ থেকে 5 বছর আগে আমিও আপনার মতো ছিলাম, আমি জানতামই না, চিন্তা করতাম যে এটা একটা জুয়ার ব্যবসা, কথাটা বুঝছেন কিনা, যে মানুষ শুধু লস করে। তো ওই জন্য আমিও আসি নাই।
এটাই আর কি। জি আজিম ভাই, আরেকটা বলেন আরেকটা আপনার সাব কোশ্চেন ছিল এটার সাথে আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ বলেন আপনার আনসারটা দেওয়ার জন্য। বলেন। এটা জানার উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো হচ্ছেন মেন্টর, হ্যাঁ, জি, আপনাকে দেখে আমরা অনেকে ইন্সপায়ার, হ্যাঁ, রাইট রাইট। কারণ আপনি হচ্ছেন এখানে আমাদের টিচার। জি, এখন আপনার পারফরমেন্সটা আমাদের দেখাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মেন্টর হিসেবে, একটা টিচার একটা কথা হিসেবে বলি আপনাকে, আপনার শুনেন। পারফরমেন্সটা কেমন শেয়ার বাজারের মধ্যে, আপনি আপনার কতটুকু বুঝতে লাভবান পারছেন, হচ্ছেন? আমি একটা কথা বলি, ওই তো এক নাম্বারই বললাম যে এখন আপনার চিন্তাটা কি, আপনি কি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে চান না আপনি ইন্টারডে করতে চান? আমাদের এই কোর্সটা কিন্তু ইন্টারডে এর জন্য না, কথাটা বুঝেন। আমি নিজে যেমন বললাম আমি 1 বছর যাবত করতেছি, তো আমি তো আর ইন্টারডে করে আপনাকে আমি পারফরমেন্স দেখাইতে পারবো না। আর আমাদের এই কোর্সটা শুধু যারা ইন্টারডে করে এদের জন্য টেকনিক্যাল কোর্স পৃথক। আর ওই কোর্সের মূল্য বাংলাদেশে যারা করায় আপনি অবাক হয়ে যাবেন, 20,000 টাকা কোর্স ফি আছে, আপনি করেন। ওই কোর্স আসবে, যখন আসবে তখন আপনাকে অবশ্যই তারা দেখাইতে হবে। ওই কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, বুঝছেন কিনা? ওইখানে কোনো, আপনার বাংলাদেশে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনার যদি টাকা থাকে আপনি ওই টেকনিক্যাল অ্যানালাইসিসের ওই কোর্সে অংশগ্রহণ করেন, 20,000 টাকা ফি দেন, সম্ভবত 15টা করে ক্লাস নিচ্ছে তারা, আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, সমস্যা নেই। তাদের নামগুলো কি আপনি এখানে একটু শেয়ার করবেন? না, আপনার নাম মধ্যে তো আমরা এখানে ট্রান্সপারেন্সি তার তো আছে। তার বিজ্ঞাপন করতে আসে না, আপনার দরকার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি তাদের গ্রুপটা দিয়ে দিব, আপনার যদি পোষায় আপনি করবেন। আমি ফরওয়ার্ড করছি বলে করে ঠকলে আমাকে দোষ দিবেন না। আপনি তাদের পোস্ট দেখবেন, তাদের সাথে কথা বলবেন, যদি আপনি বিশ্বাস হয় আপনি 20,000 টাকা পরিশোধ করে তাদের কোর্স করবেন, তাদের সাথে আমার কোনো আচ্ছা, সম্পৃক্ততা নাই। না, আমি আপনাকে প্রশ্নটা মনে হয় আপনি অন্যভাবে মিন করে না নিছেন না আপনি না, আজিম এইটা ভাই। এইটা আমি এক নাম্বার। আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমি শেষ করি প্রশ্নটা। বলেন। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কারণ আপনাকে দেখে আপনার কাছ থেকে শিখার পরে আমরা কেমন করতে পারি না করতে পারি, এটা হচ্ছে ফিউচার। হ্যাঁ, এটা জি, ডিপেন্ড করে রাইট এভরি ইন্ডিভিজুয়াল হাউ দে আর পারফর্মিং, রাইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। রাইট। এখন আপনি ব্যক্তি হিসেবে শেয়ার মার্কেটে যে জ্ঞান দিচ্ছেন, আপনি এখানে কতটুকু প্রফিট আপনি এখান থেকে করছেন, আপনার সম্ভাবনাটুকু ব্যক্তিগত নিজে কতটুকু এখান থেকে লাভবান, তো এই সেটাই জিনিসটা তো যদি আমি একটু আপনাকে বললাম যে ভাই গত 1 বছর যাবত আমি করতেছি, কথাটা বুঝছেন কিনা? আমি তো আপনাকে বললাম জাস্ট 1 বছর হয়েছে আমার আসার, ওইটাই আমি জাস্ট শেয়ার করতেছি যারা আসতে চাচ্ছে। এখন আমি যদি 10 বছর যাবত করতাম আপনারা আমি দিতে পারতাম, তো 1 বছরে এই যে এখন ডিভিডেন্ড দেওয়ার ম্যাক্সিমাম কোম্পানি এখন ডিভিডেন্ডটা দিচ্ছে, কথার কথা। এখন আমি এই 1 বছরে আপনাকে যদি বলি যে ভাই আমি 30% লাভ করছি, অবশ্যই আমি মিথ্যা বলতেছি, অবশ্যই আমি মিথ্যা বলতেছি, কথা বুঝছেন কিনা? ওই জন্য আপনাদেরকে আমরা বলছি যে আপনি প্রাথমিক অন্তত 6 মাস আপনি আগে বুঝবেন যে আপনি এটাতে আসবেন কিনা, তারপরে আপনি বিনিয়োগ করবেন। আপনার পোষায় না আপনি করবেন না, কথা বুঝছেন কিনা? আমাদের দায়িত্ব হচ্ছে যে শেয়ার বাজারটা কি এটা আপনাদের সামনে তুলে ধরা, বাস্তবতা তুলে ধরা। যদি আপনার তখন মন হয় যে হ্যাঁ আসা দরকার, আপনি আসবেন, না আসলে আপনি আসবেন না, কথা বুঝছেন কিনা? এটা তো আমি আপনাকে এটা বলি নাই যে ভাই আমি করে 20 লাখ টাকা লাভ করছি আপনি আসেন, এইরকম বিজ্ঞাপন আমরা কিন্তু দেই নাই, ঠিক আছে? তো অতএব আমাদের দায়িত্ব হচ্ছে এটা, যারা ধরেন যে মেডিকেল কলেজে পড়ায়, সেই যিনি ভালো টিচার, উনি যে ভালো সার্জারি করে ছাত্রদের কিন্তু বলে না যে আমি 100টা সার্জারি সফল করছি তোমরা আমার মেডিকেল কলেজে আসো। ওনার দায়িত্ব হচ্ছে মেডিকেলে কি কি হয় ওটা বুঝাইয়া দেওয়া। ওইখান থেকে 100 জন ছাত্রের মধ্যে 90 জন ভালো করে 10 জন করতে পারে না। ওইটাই হচ্ছে জিনিস, বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। সালাম আলাইকুম আজিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই, শেয়ার বাজারে কি এটা বোঝার উপায় আছে কিনা যে আগামী 3 মাস হয়তো রেটটা কমে যাবে, পড়ে যাবে? অবশ্যই কিছু ইন্ডিকেটর তো আছে। আমি একটা কথা বলি, জাস্ট একটা সিম্পল জিনিস যদি আমরা বলি যে ধরেন একদম বেসিক লেভেল আপনি কিছু বুঝেন না, ধরেন যে আপনি একটা ভালো কোম্পানির শেয়ার কিনছেন, আগামী কয়দিনে এর শেয়ারটা মানে বাংলাদেশের শেয়ার বাজার কেমন আচরণ করতেছে। ধরেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, জাস্ট একটা স্টক নাও আমরা নিলাম, এটা একটা ওয়েবসাইট, আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারেন। এখানে আপনি এদের চার্টে যাবেন, যা বুঝতে পারবেন যে বাংলাদেশের ওভারঅল শেয়ার বাজারের অবস্থাটা কেমন। এটার মধ্যে যদি আমরা যাই, এটা হচ্ছে যে বাংলাদেশের টোটাল শেয়ার বাজার, যত কোম্পানি আছে সব শেয়ার বাজারের এই হচ্ছে অবস্থা। তো চিন্তাটা করেন, এইখানে যে নিচে ছিল এটা ছিল করোনা ভাইরাসের সময়, তখন মানুষ শেয়ার বাজারে সবাই যত পারছে বিক্রি করে চলে গেছে। তো এই 2000 মোটামুটি যে 23 সালের পরের দিকে শেয়ার বাজারে সব ঊর্ধ্বমুখী ছিল। এখন বাংলাদেশের শেয়ার বাজারটা নিম্নমুখী, আপনি যত ভালো কোম্পানিরই শেয়ার কিনেন কিছু দাম কমবে ম্যাক্সিমাম কোম্পানির, কারণ এখনো শেয়ার বাজারটা নিম্নমুখী।
এখন এটা বাড়বে ধীরে ধীরে, কথা বুঝছেন কিনা? আমরা যেটা আপনাদেরকে বললাম যে শেয়ার বাজার কখনো একদিনে উপরে যায় না। এই যে গ্রাফসটা আপনি দেখেন, উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। এটা হচ্ছে মানে যতগুলা কোম্পানি আছে টোটাল সবগুলা শেয়ার। এখন আপনি চাইলে যেই সেক্টরে বিনিয়োগ করবেন, যেমন ধরেন যে আপনি চাচ্ছেন ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করবেন, তো আপনি ব্যাংক লিখেন। ব্যাংক লেখার পরে আপনি ব্যাংকিং সেক্টরটা পাবেন। জাস্ট একটু যাই আমরা এখানে, জাস্ট 1 সেকেন্ড। ওই সেক্টরের কি অবস্থা? কারণ বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত আপনার 22টা সেক্টরে শেয়ার বাজারে কোম্পানি আছে, বুঝছেন কিনা? একটা দুইটা না, 22টা সেক্টর আছে। তো আমরা যদি এখানে এখন ব্যাংকিং সেক্টরটা আমরা দেখি, যে ব্যাংকিং সেক্টরে যত প্রায় 30টার মতো ব্যাংক আছে, এদের অবস্থাটা কি? তো ওভারঅল দেখা যায় যে প্রতিটার ক্ষেত্রেই যেটা হচ্ছে যে এখন পর্যন্ত শেয়ার বাজার নিম্নমুখী। দেখেন এখন পর্যন্ত নিম্নমুখী। এখন যেইখানে টোটাল ব্যাংকিং ব্যবস্থাটা নিম্নমুখী, তাইলে আপনি যে কোনো শেয়ার কোম্পানির শেয়ার কিনেন, আগামী 1 মাসে যে আপনি সেখানে একদম 10 গুণ 20 গুণ দাম বাড়বে, জীবনেও বাড়বে না। এখন ওই নলেজটা তো আপনার দরকার। এখন আমরা যেটা বলি যে শেয়ার বাজার যখন নিম্নমুখী, তখন ভালো কোম্পানির শেয়ার কম দামে পাওয়া যায়। এখন আপনার দায়িত্ব হচ্ছে শেয়ারে আপনি এন্ট্রি নেবেন। 100 টাকা ধরলাম আপনি বিনিয়োগ করছেন, আপনার শেয়ারের দাম আরো কমলো। নর্মালি একটা ইন্ডিকেটর আমরা যেটা বলি যে কমলে কতটুকু কমবে, ধরেন যে এটা নিচের দিকে আছে। তো শেয়ার বাজারে বিভিন্ন ইন্ডিকেটর আছে, বিভিন্ন প্রকার জিনিস দেখায়। তারা বলে যে ম্যাক্সিমাম করলে এই পর্যন্ত কমতে পারে। এই যে এখানে সর্বনিম্ন যেটা দেখতেছেন, এই পর্যন্ত আসার পরে এটা আবার বাউন্স ব্যাক করবে, উপরের দিকে যাবে। ধরলাম 100 টাকার শেয়ারটা আপনার 80 টাকা পর্যন্ত নামতে পারে, 80 টাকার পরে এটা উপরে উঠবে। এখন আপনার এতটুকু ধৈর্য থাকতে হবে যে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করছেন, 80,000 টাকা হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি তো বিনিয়োগ, আপনি তো বিক্রি করেন নাই, আপনার লস না। এইটা আবার বাড়বে। তাইলে এইরকম। এখন এর মাঝে দেখবেন যে কিছু একটা দুইটা ব্যাংকের দাম হয়তো বাড়ছে, আবার কিছু ব্যাংকের দাম হয়তো কমছে, এরকমও হবে। আরো একটা উদাহরণ যদি আমরা নেই, ধরেন যে আপনি এই যে ইসলামী ব্যাংকেরটাই দেখেন। ইসলামী ব্যাংকের যদি আমরা শেয়ারটা দেখি যে তাদের শেয়ারটা কি করতেছে, জাস্ট আরেক জায়গায়, one second। তো ওই জন্য অনেক টেকনিক্যাল জিনিস আছে যেটা দেখে বোঝা যায়, বুঝছেন কি না? আপনার কথা সহজ উত্তর হচ্ছে অনেক টেকনিক্যাল জিনিস আছে যেটা দেখে আমরা স্কোয়ারেরটাই দেখি। যেমন স্কোয়ার কোম্পানিটা আছে, স্কোয়ার ফার্মা, কথার কথা। এখন স্কোয়ার ফার্মা দেখেন, মোটামুটি যদি আমরা বলি খুবই নিম্নমুখী, 208 টাকাও বিক্রি হয়েছে তার শেয়ার। তো ধীরে ধীরে একটু বাড়ে, এখন 213, 14, 15 টাকাও চলতেছে। এখন আপনি বলবেন যে ভাই আমি এই শেয়ারে এখন কিনবো কিনা, কোম্পানি তো ভালো, সবাই জানে, একদম বাংলাদেশে যারা শেয়ার বাজারে করে একদম কিছুই জানে না তারাও জানে যে স্কয়ার কোম্পানি ভালো, কিন্তু ভালো হইলে আপনি এন্ট্রি নিবেন কিনা। এখন এটার জন্য বিভিন্ন ইন্ডিকেটর আছে, এক একজন এক এক রকম ইন্ডিকেটর ব্যবহার করে। যেমন এক এক ডাক্তার একটা রোগ নির্ণয়ের জন্য পৃথক পৃথক আপনারা কি করে, বিভিন্ন প্রকার টেস্ট দেয়। তো এক এক যারা টেকনিক্যাল আছে তারা এক এক রকম টেস্ট দেয়। এখন এই টেস্টে যদি আমরা দেখি, এই ইন্ডিকেটর দেখায় যে না, এটা এখন সর্বোচ্চ পরিমাণে আছে, এটা এখন কিনা যাবে না। যেমন আপনি কখন কিনতে পারতেন, এখানে কিছু ইন্ডিকেটর দিয়ে বলতেছে যে এই শেয়ারে আপনি ইন্ডিকেটর 213 টাকা যখন ছিল তখন এন্ট্রি নিলে ভালো হইতো। এখন আপাতত কয়দিন অপেক্ষা করেন, কতদিন করবেন? এই গ্রাফটা আপনি দেখেন, এর দামটা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, ম্যাক্সিমাম 2 মাসের মধ্যেই ব্যবধানটা ছিল, এর বেশি কিন্তু না। এখন এইখানে আরো অনেক রকম টুলস আছে, আধুনিক যুগ, এখন তো এআই এর যুগ। আপনারা কিছু করতে হয় না, কিছু পেইড ওয়েবসাইট আছে, এই চারটা সেখানে দিলে যাবতীয় বিশ্লেষণ করে সে বলে দেয় যে কোন দিন এন্ট্রি নিবেন, কবে তার দামটা বাড়তে পারে। তারপরে একটা কথা বলবো, একটা কথা আছে অ্যাক্ট অফ গড। যেমন করোনা ভাইরাস আসবে, কোনো ইন্ডিকেটর জানে না। করোনা ভাইরাসে যে দাম কমে যাবে কেউ জানে না। কোনো দেশে ভূমিকম্প আসবে, ইন্ডিকেটর জানে না। শেয়ার, যেমন ধরেন যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগছে, কোনো ইন্ডিকেটর জানে না। তখন কোনো সূত্রই কাজ করবে না, তখন একটু দাম কমবে। দিন শেষে আপনি যতদিন বিক্রি না করতেছেন আপনার কোনো লস নাই। যেদিন বিক্রি করলেন সেই দিনে আপনার লস, বা যেই দিন আপনি বিক্রি করবেন সেই দিনই আপনার লাভ। এটাই হচ্ছে মূল থিওরি, বুঝছেন কিনা? জি, বলেন। কথাটা ক্লিয়ার আসতেছে না, মাইক্রোফোনটা ঠিক করেন। না ভাই, বুঝছি ভাই, সুন্দর করে বুঝাইছেন ভাই। জি জি, ওইটাই হচ্ছে কথা। এখন আগে থেকে প্রস্তুতি না থাকলে সবারই একটু দাম কমলে বুঝছেন টেনশনে পড়ে যাবে।
বিনিয়োগ করে টেনশন করার চাইতে না করাই ভালো, বুঝছেন? আগে ওই জন্য 6 মাস, প্রয়োজনে আগামী 6 মাস আপনি 1 টাকাও বিনিয়োগ করার দরকার নাই। আপনি শুধু শেয়ার বাজারটা বুঝেন, বিভিন্ন প্রকার যে কি কি জিনিস আছে, কি কি ইন্ডিকেটর আছে, কিভাবে কাজ করে বুঝেন, পরে মন চাইলে করবেন। অথবা আপনি চাইলে সরকারি ট্রেজারি, যারা ধরেন যে এত টেনশন নিতে চান না, ওই বিও অ্যাকাউন্ট করলে আপনি ওই সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। মোটামুটি এখন তো সরকার একটু কমায় দিয়েছে, 10% করছে। আপনার ওই ব্যাংকে রাখার চাইতে সরকারি ট্রেজারি ক্রয় করেন, ওইখানে বিও অ্যাকাউন্ট করলে ওই বিও অ্যাকাউন্ট দিয়ে আপনি কিনতে পারবেন, ব্যাংকের পিছু ঘুরতে হবে না। আর এই যে আমাদের কালকে সম্ভবত একটা নিউজ ছিল যে ব্যাংক সেক্টরটা ভালো করছে কয়টা ব্যাংক, সব ব্যাংকগুলা কি করছে, বিশেষত ব্র্যাক ব্যাংক তার ইনভেস্টমেন্টের 70% টাকা সরকারি ট্রেজারি কিনছে। এইটা ব্যাংকিং ব্যবস্থার জন্য একটা বিপদ। যে জিনিসটা মানুষ বিনিয়োগ করবে, একটা ব্যাংক তার ইনভেস্টমেন্টের 70% টাকা সরকারি ট্রেজারি কিনে আজকে লাভ দেখাচ্ছে যে আমি অনেক লাভ করছি, টপ 1 ব্যাংকে আসছে। তার মানে এটা হচ্ছে কি, যে আমরা পত্রিকায় দেখতেছি ব্র্যাক ব্যাংক এত মুনাফা করছে। এখন মূল থিওরি যখন একটা পত্রিকা প্রকাশ করলো যে কিভাবে সে লাভ করলো, তো তখন দেখলো যে তার ইনভেস্টমেন্টের 70% টাকা সে সরকারি ট্রেজারি কিনছে, যেখানে সরকার 12% 13% পর্যন্ত মুনাফা দিচ্ছে। তো লাভ তো করবেই। তো ব্যাংকের কাজ তো সরকারি ট্রেজারি ক্রয় করা না, ব্যাংকের কাজ হচ্ছে মানুষকে লোন দেওয়া। সেটা কিন্তু তারা দেয় নাই, কম দিছে। এই হচ্ছে কথা আর কি। তো যাই হোক, আসলে আমাদের কোর্সটাতে আমরা কখনোই বলবো না যে আপনি এই কোম্পানিটা শেয়ার কিনেন। আমাদের মূল দায়িত্ব হচ্ছে আপনাকে বোঝানো, আপনার পোষাইলে তখন আপনি কিনবেন, না হলে আপনি যদি একটু ভালো বুঝেন, আপনি নিজে যেটা মন চায় আপনি সেটা করবেন, আপনার খুশি। ধন্যবাদ। তো তাহলে আমরা আজকের মতো তাহলে রাখবো স্যার, কিনা? বলেন। কেয়া কোম্পানি যেমন মার্কেট থেকে আমরা ছোটবেলা দেখছি কেয়া কোম্পানি জি। সুপার ডুপার হিট, তারপরে হালাল সাবান কি জানি ছিল একটা, ওরা হুম। ওরা তো মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গেছে, তাই ওদের শেয়ার যারা কিনেছে তাদের কি না না, অবস্থা? নর্মালি দেখেন কিছু কোম্পানি হয় কি অন্য কোম্পানির সাথে মার্জ হয়, কথা বুঝছেন? ধরেন যে বাংলাদেশে মেরিকো আছে, ভারতের কোম্পানি, কথা বুঝছেন? সে যদি বাংলাদেশ থেকে ব্যবসাটা ছাড়তে চায়, বাংলাদেশি কোনো উদ্যোক্তা তার ওইটা কিনে নিবে, কথা বুঝছেন কিনা? মানে তার টোটাল ব্যবসাটা সে কিনে নিবে। মানে কোনো কোম্পানি যদি লসে না থাকে, নর্মালি এগুলা সে মানে একদম ভেনিশ হওয়ার কোনো যুক্তি নাই। মানে কোনো কোম্পানি যদি যাইতে চায়, যেমন বিভিন্ন ওষুধ কোম্পানি বাংলাদেশ থেকে চলে গেছে, যাওয়ার আগে তার ওই যে আরেকজনের কাছে বিক্রি করে গেছে, তো সে এখন শেয়ার বাজারে আছে। আর আপনার তো ওই থার্ড গ্রেড কোম্পানি দেখার দরকার নাই। ওই জন্যই তো আপনার এই কোর্সটা করা, যে এই 600 কোম্পানির মধ্যে আপনি 12টা কোম্পানি, যেগুলো আপনার জন্মের আগে থেকেও ছিল, আপনার বাবার যুগেও ছিল, আপনার যুগেও আছে, আপনার ছেলের যুগেও থাকবে, আপনি ওই কোম্পানির চিন্তা করেন, বুঝছেন কিনা? আর আপনি যে কোনো সময় এক্সিট করতে পারেন, কথাটা বুঝেন। আপনার যদি মনে হয় আগামী 6 মাসে এই কোম্পানি বন্ধ হবে, আপনি তো আর এক কোম্পানিতে বিনিয়োগ করেন নাই, ওই কোম্পানি বিক্রি করে আপনি অন্যটাতে শিফট করেন। কিন্তু আপনি যদি একটা ব্যবসা করতেন, ধরেন 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, ব্যবসা বন্ধ করলে আপনার ক্ষতি। কিন্তু শেয়ার বাজারের সুবিধা, আপনি 10টা সেক্টরে বিনিয়োগ করছেন, ওষুধ সেক্টর ভালো করতেছে না, বের হয়ে যান, ব্যাংকিং এ চলে যান, ব্যাংকিং এ ভালো করতেছে না, ইন্স্যুরেন্সে চলে যান, সিমেন্টে চলে যান, এটা ছাড়া বিবিধে আছে। মানে আপনার তো এখানে অপশন আছে, আপনি তো আর সব ডিম এক বক্সের মধ্যে রাখেন নাই। জি। জি, কিছু হ্যালো, বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি, আজিম ভাই, আমি কুরিয়ার থেকে বলছিলাম। জি। আমি আসলে সুদ সুদ ছাড়া এরকম আর কি হালাল পিওর বিনিয়োগ এই এখন সম্বন্ধে আমি চাই আপনি কিছু এই এখন টপিক গুলা শোনেন নিয়ে এই কিছু ভিডিও করলে আমাদের জন্য খুব ভালো হয়, আপনার এখন একবারে সুদ ছাড়া। এক নম্বর একটা কথা বলি, এখন আপনি সুদ বলতে বুঝেন কি? মানে আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত যে বাংলাদেশে কোন জিনিসটা সুদবিহীন আছে, মানে তাইলে আমরা একটা ধারণা পাবো যে সাধারণ মানুষের, মানে আপনার মতে, মানে বাংলাদেশে কোন কোম্পানিটা বা কোন ব্যাংকটা ধরেন যে হালাল আপনার মতে? না, ওই জন্যই আর কি বলা যে ব্যাংকে রাখা টাকা রাখাটাই তো সুদের মতো। তো না না, এখন এখন সুদ না, ছাড়া এখন আপনি শুনেন, এটা এই যে ভালো। ইসলামিক ব্যাংকগুলো আছে, তারা তো আমাদের মোল্লা মুন্সি সবাই তো বলে যে এটা হালাল, আপনি টাকা রাখতে পারেন। তো ওইটাতে আপনার বিশ্বাস আছে নাকি? এখন আমি বলতে চাইতেছি যে আপনার মতে আর কি সুদ নাই এরকম বিনিয়োগ এগুলা নিয়ে কিছু ভিডিও না, বা নর্মালি টপিক একটা নিয়ে কথা বলে আলোচনা কি, করলে আমাদের জন্য খুব এক ভালো হতো। নম্বর কথাটা হচ্ছে শুনেন, আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা মুসলিম বিশ্বে আমরা ইসলামিক ফাইন্যান্সটা মূল সূত্র ধরে বাড়াইতে পারে নাই, এটা সারা বিশ্বের মুসলমানদের মানে দুর্বলতা।
আর বাংলাদেশে দুর্বলতা না, বাংলাদেশে হচ্ছে ভাওতাবাজি। একটা কথা শুনেন, আপনি শুনলে অবাক যাবেন। 1983 সালে বাংলাদেশ সরকার অনুমোদন দিছে ইসলামিক ব্যাংক। কোনো রুলস করে নাই, কোনো নিয়ম করে নাই, কোনো আইন করে নাই, কোনো থিওরি করে নাই, অনুমোদন দিয়ে দিছে। এরপরে এই যে স্বৈরাচারের আমলে তারা তো আরো একদম পাইকারি হারে ইসলামিক ব্যাংকের অনুমোদন দিছে। প্রতিটা সুদী ব্যাংকের ইসলামিক তারা উইন্ডো আছে বাংলাদেশে, প্রতিটা সুদী ব্যাংকের ইসলামিক উইন্ডো আছে। কারণ কি? কারণ তারা যখন দেখতেছে যে ইসলামটাকে বিক্রি করে করে ইসলামিক ব্যাংকগুলো ভালো করতেছে, তো আমরা তো আউট অফ দেওয়া হয়ে যাব, তো আমরাও একটা উইন্ডো খুলে দেই। ওইটা খুলে দিছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো আইন নাই, নিয়ম নাই, বিধি নাই, রুলস নাই, মানে কোনো কন্ট্রোল নাই। এখন ইসলামিক ফাইন্যান্স আমাদের দেশে দেখেন ইসলামিক দল কতটা আছে। মানে এখন আপনার ধর্মীয় জ্ঞানে আমরা আবার চলে যাই। ধরেন যে প্রথমে বিভক্ত হয়েছে শিয়া সুন্নি, শিয়া তো বাদ বাংলাদেশে কম, আসছে সুন্নি। বাংলাদেশের সুন্নির মধ্যে 5টা ভাগ, এদের 5টা মতবাদ। ওহাবি আছে, কেউ দেওবন্দি আছে, জামাতে ইসলাম আছে পৃথক, কাদিয়ানি আছে, ঠিক আছে, আবার বেরলভী আছে। এদের আবার থিওরি ভিন্ন। এখন আপনার আগে বুঝতে হবে যে আপনি ইসলামিক ফাইন্যান্স বুঝতে চাইলে কোন ধারাটা আপনি বুঝবেন। এখন আপনি বলবেন যে না ভাই, তাহলে সৌদি আরব বা এই যে দুবাই, এদের ফাইন্যান্সটা বুঝতে চাই। এদের মধ্যেও ব্যবধান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার ধারণা ভিন্ন। তো অত ডিটেলে আমরা না গিয়ে, অন্তত যেহেতু বাংলাদেশে ইসলামিক ব্যাংকটা বলতেছে যে মোল্লা মুন্সি যারা আছে যে এরা মোটামুটি মানে সুদকে বাদ দেয়, আমরা জাস্ট বললাম যে ঠিক আছে আপনি ওই ধারাটাই অনুসরণ করেন। ইসলামী ব্যাংকের টাকা রাখার পরিবর্তে ইসলামিক ব্যাংকের শেয়ার কিনেন, আর তো কোনো আপনার টেনশনের কারণ না। ধরেন বাকি শেয়ার না বাজারে না যত ব্যাংক আছে সব সুদি ব্যবসা করে, আপনার ধরারও দরকার নেই। আপনি অন্তত এতটুকু মুসলিম হিসাবে জানেন যে ইসলামিক ব্যাংকগুলা তারা সুদ খায় না, সুদের লেনদেন করে না। আমি ওই ডিপিএস না করে ওই ডিপিএস এর টাকাটা তাদেরই শেয়ার কিনবো। এখন আপনি যদি বলেন যে না ভাই আমি কিনবো না, তাইলে আমি বলবো যে আপনি মুনাফেক। কারণ ওই কোম্পানির মালিক ব্যবসা করে আপনাকে টাকা দিচ্ছে, আপনি হালাল মনে করেন, আর ওই কোম্পানির অংশীদার হইতে আপনার সুদের চিন্তা আসতেছে, তাইলে আপনি মুনাফিক না? আপনি বলেন, একই জিনিস তো, তাই না? হুম 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 এখন হুম বাকিটা হুম। আপনাদের ব্যাপার। না, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এখন চাইতেছি আপনি এরকম কিছু আর কি টপিক নিয়ে আলোচনা করেন যেগুলো আর কি সুদের আর কি ওইরকম পর্যায়ে পড়ে না। ঠিক এখন আছে, নর্মালি ওইরকম দেখেন, কিছু। ওইটার জন্য আপনি করতে চাইলে যে আপনার যদি টাকা থাকে, ঠিক আছে, আপনি ল্যান্ডে ইনভেস্ট করেন। সহজ কথা যেটা, মানে আপনি যদি একদম পিওর 100% চান, আপনার যদি ক্যাপিটাল থাকে, আপনি ভালো প্রপার্টি দেখে বিশেষত কৃষি জমি নিতে পারেন, অথবা বাণিজ্যিক স্পেস নিতে পারেন, কমার্শিয়াল স্পেস যেগুলোকে বলে। হ্যাঁ হ্যাঁ। আবাসিক আবাসিক জমি নিয়ে কোনো লাভ নাই, আবাসিক জমিতে লস। হয় নিবেন কমার্শিয়াল জায়গা, দাম বেশি থাকবে, দামও বাড়বে, রেন্টও পাবেন। অথবা আপনি কৃষি জমি নেন কম দামে, প্রত্যন্ত অঞ্চলে নেন, কোনো সমস্যা নেই। বাৎসরিক ওই আপনি ধরেন যে 20 বিঘা 60 বিঘা পর্যন্ত লিগালি আপনি নিতে পারেন। আপনি যদি 60 বিঘা জমি নেন, কৃষি জমি, নিজে আবাদ না করেন, একজনকে আপনি দিয়ে দিবেন বাৎসরিক হিসাবে, যে ভাই আপনি আবাদ করেন বা না করেন আমার দেখার বিষয় না। এটা ইসলামিক বৈধ, মানে ইজারার মতো, যে আমি আপনারা 1 বছরের জন্য জমি দিলাম, যা খুশি আপনি করেন। বছরে আমারে প্রতি জমি হিসাবে যে ধরেন আপনি 30,000 টাকা করে দিলেন, আর বাংলাদেশে এটা অ্যাভেলেবেল। তাহলে আপনি ওই 60 বিঘা জমির পরিবর্তে যদি 30,000 টাকা করে হিসাব করেন, আপনি এখন হিসাব করেন কত পাচ্ছেন। 30 × 60 মোটামুটি 18 লক্ষ টাকা আপনার আসতেছে। এটা একদম পিওর লিগালি ইসলামিক। এখন আপনি যদি হ্যাঁ, এইভাবে চাইতে চান, এখন তাইলে আমি বলতে পারবো যে আপনার এই পন্থা আপনার অবলম্বন করেন। হ্যাঁ ভাই, আপনার এই টপিক গুলো আমি ফলো করি। আমি চাইতেছি এর বাইরেও যদি আরো কিছু থাকে আপনার জানা, ওগুলা নিয়ে আলোচনা করলে দেখা আমাদের জন্য দেখা খুব যাক, ভালো হয়। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আসবে। আর কথা হচ্ছে যে ভাই দেখেন, দুনিয়াতে শিক্ষার কোনো শেষ নাই। একটা কথা বলবো, আমরা ওই জন্যই বলি যে আপনি পড়তে শিখছেন, যতদিন জীবিত আছেন ততদিন শিখতে হবে। আমি নিজেকে বলবো না যে আমি একদম সম্পূর্ণ 100% জানি, বা দুনিয়ার কোনো ব্যক্তি যারাই সফল তারা কোনোদিন বলে না যে আমি জানি, তারা বলে যে আমি এখনো শিখতেছি। বুঝছেন কিনা? যত প্রকার জি। ধনী লোক আছে এরা জীবনেও বলবে না যে আমি সব জানি, বলবে যে না আমি আরো শিখতেছি। কি জন্য? দেখেন এখন শেয়ার বাজার ছিল, এখন এই ক্রিপ্টো মার্কেট চলে আসছে, তাই না? কথার কথা, ইন্ডেক্স আসছে, ইটিএফ আসছে। এখন যে শেয়ার বাজারে এক্সপার্ট তাকে যদি আপনি বলেন ভাই ইটিএফটা কি, ইন্ডেক্সটা কি, ঠিক আছে, ক্রিপ্টো কারেন্সি কি, সে জানে না, তার মানে সে পড়াশোনাটাকে আপডেট করে নাই। তো ওইটা তো একটা নতুন জানার হুম। বিষয়, তাই না? তো ওইটা তো জানতে জি হবে। জি। তো আমি যদি আজকেই বলে দেই আমি সব জানি আর কেউ জানে না, বিষয় কিন্তু এমন না। আর দুনিয়াতে আমার কোনো দায়িত্ব না গোটা দুনিয়ারে বোঝানোর জন্য। আমার কথা হচ্ছে ভাই, আমি একটা জিনিস বুঝি, আমি আপনাকে বললাম, আপনারও মেধা আছে, আপনি যদি মন চায় নিবেন, না মন চাইলে আপনি নিবেন না, এটাই হচ্ছে সবচেয়ে না বেস্ট ঠিক আছে। পলিসি। জি, জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা আজকের মতো শেষ করব। 4 তারিখে দেখা হবে, আশা করি উপকৃত হবেন। আর যারা এডমিশন নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আর ভিডিওটা ইউটিউবে পাবেন, যাদের দরকার দেখে নিতে পারবেন।